তারা সঠিক পথে রয়েছে কিনা, বর্তমান সরকারের রোডম্যাপ বা যেটি মনে হচ্ছে রোডম্যাপ, সেটিতে আপনি সন্তুষ্ট কিনা? রাজনীতির ভূত ভবিষ্যৎ এবং ছাত্র রাজনীতি প্রসঙ্গে পাশাপাশি জাতীয় রাজনীতির যে বিষয়টি নিয়ে এসেছেন, এটা এই মুহূর্তে আমাদের সকলেরই একটা কমন বিষয় এবং কনসার্নের বিষয় যে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার 3 মাস সময় প্রায় পার করছে। 3 মাসে সরকারের কার্যক্রম এবং জনপ্রত্যাশা রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে নাগরিক সমাজ, সেইটা কতখানি হয়েছে আসলে সেইটা মূল্যায়ন করার জন্য প্রথমত 3 মাস সময় একেবারেই পর্যাপ্ত সময় না। দেশের অর্থনীতি, সামাজিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা গত 1.5 দশকে যেভাবে আসলে পুরো রাষ্ট্র কাঠামোকে একদলীয় শাসন ব্যবস্থায় রূপ দিয়ে কার্যত ভেঙে ফেলা হয়েছে বা ধ্বংস করা হয়েছে, সেখান থেকে ঠিক করতে, এই রাষ্ট্র কাঠামোকে ঠিক করতে একটু সময়ের প্রয়োজন। যার ফলে 3 মাসের মধ্যে সরকারের খুব বড় কোনো সাফল্য কিংবা সরকারের সফলতার মূল্যায়ন করাটা একটু ডিফিকাল্ট। তবে তারপরেও আমি মনে করি যে এই সরকার, আপনি নিশ্চয়ই জানেন, মনে হয় না যে বাংলাদেশের গত 53 বছরে এই সরকারের মতো এইভাবে কেউ আপনার সর্বদলীয় সমর্থন পেয়েছে। একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে বাম, ডান, জামাত, বিএনপি, গণ অধিকার সমস্ত রাজনৈতিক দল, মানে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সরকারকে সমর্থন করেছে। কিন্তু এটা ঠিক যে সেখানে আমি মনে করি যে 3 মাসে জনপ্রত্যাশা পূরণে সরকার অনেকখানি ব্যর্থ। জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার সামনে আগাতে পারছে না, যার ফলাফল হচ্ছে আপনি কিন্তু জনাব নূর, মানে ভোট ছাড়া, মানে নির্বাচন ছাড়া জন আকাঙ্ক্ষা বোঝার কি কোনো কায়দা আছে? মানে আপনি এটা ঠিকই বলেছেন যে অনেক ধরনের জায়গা থেকে, নানা ধরনের বিপরীতার্থিক জায়গা থেকে এই সরকার সমর্থন পেয়েছে বটে, কিন্তু সরকার যারা পরিচালনা করছেন তারা জন আকাঙ্ক্ষা কি করে বুঝবেন? মানে তাদের তো জন আকাঙ্ক্ষা বোঝার কোনো উপায় তো তাদের মধ্যে নাই। তার ফলে আমরা যেটা দেখছি, যখন এই সরকারের যেইটা মনে হচ্ছে তারা সেইভাবেই আসলে কাজ করতে করছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন। মানে তাদের যখন যেটা মনে হচ্ছে, সেটা ভালো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি প্রশ্ন তুলছি না, আমি প্রশ্ন তুলছি হচ্ছে যে জন আকাঙ্ক্ষা বোঝার কোনো ক্ষমতা এই সরকারের রয়েছে কিনা, বা এই সরকার যারা পরিচালনা করছে তারা রয়েছে কিনা। হ্যাঁ, প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে বোধহয় কিছু মানুষের কনভারসেশনের শব্দ আসছে, এটা আমাদের টেকনিক্যাল। আমি বলি, প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে মানে শব্দ আসছে কারণ হচ্ছে যে আপনি সেই শব্দ শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে যে কারণ হচ্ছে যে আমাদের প্রফেসর নিত্রা, উনি এইমাত্র এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার মাইক আসলে টেস্ট করা হচ্ছে। মানে লাইভ অনুষ্ঠানে আসলে মাইক টেস্ট করতে হয়, একটু সময় লাগে, কিন্তু প্রফেসর নিত্রা একটু পরে এসেছেন। আমরা আমাদের আরেকজন আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, বিশেষ করে আমরা এই জনাব নূর, আমি যেটা বলছিলাম 2018 সালে, জনাব নূর, আমি যেটা বলছিলাম যে আপনি বলছেন যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা বোঝার কোনো উপায় সরকার আছে কিনা? জি, রাইট। না, এখন নির্বাচন, এটা ঠিক যে নির্বাচন জনগণের মত প্রকাশের কিংবা রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের জনপ্রিয়তা যাচাইয়ের একটা মাধ্যম, কিন্তু এখন এই সরকারকে তো আর নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করতে হবে না, বা সেই সুযোগটা নাই, কারণ ওনারা তো একটা সংকটকালীন সময় দায়িত্ব নিয়েছে দেশকে একটা সঠিক ট্র্যাকে তোলার জন্য। তো এখন মানুষের যে প্রত্যাশাটা ছিল যে আপনার ধরেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সকলে মিলে ছাত্ররা একটা গণ অভ্যুত্থান ঘটালো এবং একেবারেই পয়েন্ট অফ নো রিটার্ন থেকে আন্দোলন করেছি। যেমন আমি 18 জুলাই দিবাগত রাত 19 জুলাই গ্রেপ্তার হয়েছি, বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে। সরকার যদি আজকে না পরিবর্তন হতো, আমাদের কিন্তু নির্ঘাত অন্তত 2-4 বছর জেলে থাকা লাগতো। এবং এই ঘটনায় 5ই আগস্টের পূর্বে যত মামলা হয়েছে, সমস্ত মামলায় কিন্তু আমাদেরকে আদালতের বারান্দায় বারান্দায় হাজিরা দিতে দৌড়াতে হতো। তো আমাদের একটা প্রত্যাশা ছিল, এবং আমি মনে করি আমরা যেহেতু রাজনৈতিক দল, ধরেন আমার একটা রাইজিং দল, আমি একটা দলের প্রতিনিধিত্ব করি, আমাদের কর্মী সমর্থক সংখ্যা কম হতে পারে, আবার বিএনপি একটা বড় রাজনৈতিক দল, জামাত কিংবা অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল একটা বড় রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দলগুলোর বা নেতা কর্মী এবং সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে জাতীয় সংকট থেকে উত্তরণে
সরকার আন্দোলনকারী অংশীজনদের নিয়ে এবং যারা গত 15 বছরে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, অবস্থান নিয়েছে, তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করবে বা জাতীয় ঐক্যমতের সরকার করবে, যেই সরকারের মাধ্যমে রাষ্ট্রের যে আমরা এই যে কাঠামোগত পরিবর্তনের কথা বলছি, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাওয়া, সেই দিকে সরকার হাঁটবেন। প্রথমে সরকার গঠনে সরকার মানুষকে হতাশ করেছে, যে কিছু একেবারেই আন্দোলনের অংশীজনদের আমি মনে করি যে বাদ দিয়ে শুধুমাত্র একটা অংশ অর্থাৎ ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে আর তাদের মন মতো করে সরকারের কাঠামোটা বা সরকারটা গঠন করেছে। সেখানে মানুষের একটা বড় ধরনের হতাশা বা ধাক্কা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, সরকারের 3 মাসের কর্মকাণ্ডে আমরা দোদুল্যমান অবস্থা লক্ষ্য করেছি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের ধীরতা আমরা লক্ষ্য করি নাই। জনাব নূর, আমাদের সাথে অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা যুক্ত হয়েছেন। আমরা সামিনা লুৎফা নিত্রাকে স্বাগত জানাই। পাশাপাশি একটি জিনিস আপনার কাছ থেকে একটু জেনে রাখি, আমরা যাব আবার আপনার কাছে, যে আপনার কাছে কি মনে হয় যে সরকার পরিচালনার ক্ষেত্রে যদি এই ছাত্র সমন্বয়করা অংশ না নিতেন তাইলে এইটা বেটার হইতো কিনা, মানে জাতীয় সরকার করার ক্ষেত্রে এইটা একটা উদ্যোগ হইতে পারতো কিনা, যারা বিপ্লব করছেন তারা যদি অন্তর্বর্তীকালীন সরকার না করতেন, নাকি তারা অন্তর্বর্তীকালীন সরকার শুধু গ্রহণই করেন নাই, প্রফেসর ইউনূসের মতো বলতে হবে ছাত্ররাই তো আমাদেরকে এই চাকরি দিয়েছে, ব্যাপারটা কি ওরকম? জি, আমি আবারও আমাদের নিত্রা ম্যাডামকে ধন্যবাদ জানাই, যে কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন দুঃসময় আন্দোলন করেছি, হাতে গোনা 2-4 জন শিক্ষক আমাদের সাথে সংহতি রেখেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সামিনা লুৎফা, তানজিমউদ্দিন খান, তাদের মধ্যে অন্যতম আমার ডিপার্টমেন্টের একজন শিক্ষক ছিলেন আপনার তাসনিম সিরাজ মাহবুব। তো সেই জায়গা থেকে তাকে আমরা একটা ধন্যবাদ জানাই। আর আপনি যে আমাকে যে প্রশ্নটি বলেছেন, আমিও একটু শেষ করছি ওই আঙ্কিকে একটু বলে, তারপর ম্যাডাম তো বলবেন, যে সরকারের গঠন প্রক্রিয়াটাতে ছাত্র নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব থাকা না থাকা নিয়ে এটা একটা আবার একটা বড় ধরনের অবস্থান বা স্টেটমেন্টের প্রয়োজন। তো সংক্ষেপে আমি যেটা মনে করি, যে দেখেন 5ই আগস্টের পূর্বে যেভাবে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন, সবাই তাদের ডাকে কিংবা আহ্বানে সাড়া দিয়ে এই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল। সেই ক্ষেত্রে এই যে রাষ্ট্র সংস্কার একটা বড় কর্মযজ্ঞ, সেইখানে কিন্তু আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ একটা সেন্টারে থাকতে পারতো। তারপরেও সরকারে আমি মনে করি যে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল, কারণ আমরা 71-এ একটা পরিবর্তন দেখেছি, 90-এ একটা পরিবর্তন দেখেছি, কিন্তু সেই পরিবর্তনের সুফল যারা পরিবর্তন করেছে তারা তাদের চিন্তা ভাবনার আলোকে সেটি হয়েছে বলে আমরা পরবর্তীতে লক্ষ্য করি নাই। সেই জায়গা থেকে ছাত্রদের প্রতিনিধিত্বটা থাকা দরকার বা ছিল, আমি যেটা মনে করি। আর আমি যে কথাটি খালেদ ভাই কি কিছু বলছেন নাকি আমি বলতেছি? আমি না, আপনি বলছেন যে নূর, ধন্যবাদ আপনার কাছে, আমরা আবার পরে আসবো। সামিনা লুৎফা নিত্রা, আপনার কাছে একটু আসতে চাই, যে আপনাকে শেষ করি, আপনাকে জি শেষ করেন, তাহলে বলেন নূর, শেষ করেন খুব দ্রুত। আমি জাস্ট আমার আমি যে ইস্যু আপনি যে শুরুর রিমার্কসে আমার সেখানে লাস্ট স্টেটমেন্টটা হচ্ছে যে আপনার সরকার গত 3 মাসের যে পারফরমেন্স, সেটা আমার দৃষ্টিতে খুব স্ট্যান্ডার্ড পারফরমেন্স কিংবা সরকারের স্মার্ট মুভ হচ্ছে না, বরঞ্চ সরকারের কিছু কর্মকাণ্ড এবং তাদের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে নাগরিক সমাজ কিংবা অন্যান্য স্টেক হোল্ডার বলেন, তাদের একটা অংশের মধ্যে বেশ কিছু কনসার্ন তৈরি হয়েছে। এই কনসার্ন যদি তারা সঠিকভাবে আপনার অ্যাড্রেস করতে ব্যর্থ হয়, তাহলে আসলে সরকারের সামনে এগিয়ে চলার পথটা খুব মসৃণ হবে না। এইটুকু আমি বলতে চাচ্ছি। নূর, আপনাকে ধন্যবাদ। জনাব নুরুল হক নূরের কাছে জানতে চাইবো যে গত 6-7 বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি। 6-7 বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন, জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন। যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে, সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন, এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল। এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা, জনাব নুরুল হক নূর? এখন এখানে গণ-অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ এই ফ্যাসিবাদের দোসর, তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে, মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না। তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল,
তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসলিনির পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুড়ি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত ১.৫ দশকে, সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রণী ভূমিকায়। তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে। সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি, একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, কাজে আসলে ওই আপনি যেটা বলছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল, সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা, তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ